ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান। শেষ পর্ব। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের মূল্য দিতে। এপিজে আব্দুল কালাম। প্রায় 2 মাস কেটে গেছে সময়ের স্রোতে। এই 2 মাসে পাল্টেছে অনেক কিছুই। ফারাদ এখন পুরোপুরি সুস্থ, আর এই সুস্থতার পেছনে আসিলের অনেক বড় গুরুত্ব রয়েছে। ফারাদ অসুস্থ থাকাকালীন আসিলের অক্লান্ত সেবা, যত্ন আতি, প্রতিনিয়ত ফারাদের পাশে থাকা, আগলে রাখা, এই সব কিছু ফারাদকে তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে। এই 2 মাসে ফারহাদ যেন আসিলকে ছাড়া কিছুই বোঝে না। মেয়েটার দিকে তাকাতেই কেমন সুখী সুখী মনে হয় নিজেকে। উড়াল দেওয়া সুখ পাখি আবারও হানা দেয় ফারহাদের হৃদয় নিড়ে। মাঝে মধ্যে অপরাধবোধও কাজ করে। এই মেয়েটার ওপর কতই না অন্যায় করেছে সে। তাই রোজ রাতে আসিলের হাত ধরে নিজের অপরাধের ক্ষমা চায় ফারহাদ। এটা যেন তার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। আসিল ফারাদের কথায় মুচকি হেসে তার খাড়া নাকের ডগায় ছোট্ট চুমু দিয়ে বলে, ভালোবাসি। আর ফারহাদ আবেগে আপ্লুত চোখে তাকিয়ে থাকে আসিলের দিকে। বুকের বাঁ পাশে দ্রিম দ্রিম শব্দ ফারহাদকে বুঝিয়ে দেয় আসিলের অস্তিত্ব ছাড়া সে বিলীন, ঠুনকো। চোখের মাদকতা জানান দেয় আসিল তার কভু না মিটতে পারা তৃষ্ণা। আসিল তো তার গোপন সুখ আর অনুরাগ। আসিলকে না দেখলে সে হয়তো কখনোই বুঝতো না নিঃস্বার্থ ভালোবাসা আসলে কি। ওই যে সময়, শ্রেষ্ঠ শিক্ষক। এরই মধ্যে সবাই জানতে পেরেছে জাফর ইকবাল আর নেই। চিরতরে বিদায় নিয়েছে সে, চ্যাপ্টার ক্লোজ তার। 2 মাসে ফারহাদ ছেড়েছে তার মাফিয়া গ্রুপ, ত্যাগ করেছে সেই বিষাক্ত দুনিয়া যা আসিল এখনো জানে না। আর হয়তো ফারহাদ জানবেও না। ফারহাদের ছোট মামারাও এতদিন এসে নানুকে নিয়ে যায়। নানু অনেক দিন থাকার দরুন তার যাওয়ার সময় আসিল আর ফারিয়া কেঁদে ভাসিয়েছে। আর নানু কান্না লুকিয়ে মুচকি হেসে তাদের দুজনের দিকে তাকিয়ে বলেছিল, এর পরের বার আসলে আমি যেন পুষ্পুদের দেখতে পাই, আমার খেলার সাথে চাই। দুইজনের কাছ থেকে নানু লাগাম ছাড়া কথায় আসিল আর ফারিয়া কান্না থামিয়ে লজ্জায় লাল হয়ে যায়, মুখ লুকায় নানুর আলিঙ্গনে। আর তাদের দেখে ফারহাদ আর রেজন মিটিমিটি হাসে। রাত প্রায় 10:30। টায়ের বাঁধন হালকা করতে করতে রুমে প্রবেশ করে ফারহাদ। 1 সপ্তাহ ধরে সে আবার অফিস যাওয়া শুরু করেছে। ফারহাদের অসুস্থ থাকাকালীন সময়ে রেজওয়ান একা হাতে অফিস সামলিয়েছে। রুমে ঢুকেই বিছানায় এলোমেলো অবস্থায় শুয়ে থাকতে দেখলো আসিলকে। শাড়ির এক প্রান্ত বিপদ সীমানার উপর, ফর্সা মসৃণ পেট দৃশ্যমান। বুকের কাছে কালো ছোট্ট তিলের দিকে মাদক দৃষ্টিতে আটকালো ফারহাদের। সেই বর্ষণ রাতের পর ফারহাদ আসিলের সাথে ঘনিষ্ঠ হয়নি। তাই হয়তো আজ আসিলের এরকম রূপ দেখে ফারহাদ আটকা পড়েছে কামাঙ্গিনীর বেড়া জলে। ফারহাদ এগিয়ে আসিলের আঁচল সরিয়ে দিল। ঘোর লাগা চোখে কিছুক্ষণ তাকানোর পর ফারহাদের হুঁশ ফিরল। চটজলদি আসিলের শাড়ি ঠিক করে দিয়ে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ফারহাদ। তাকালো আসিলের দিকে। আজকাল মেয়েটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ফারহাদ বিছানায় উঠে আসিলের পেটের ওপর থেকে শাড়ি পুরোটা সরিয়ে মাথা রাখলো। 2-4 বার চুমুও খেলো পেটে। নড়ে চড়ে উঠল আসিল। এবার ফারহাদের হাত রাখলো মসৃণ পেটের ওপর। আঙুল দ্বারা আঁকিবুকি করলো কিছুক্ষণ। তার ঠিক তখনই শুনতে পেল আসিলের ঘুম জড়ানো মিষ্টি কণ্ঠ, কি করছেন? আর কখন এলেন? ফারহাদ ঠোঁট কামড়িয়ে মাথা তুলে তাকালে দেখলো মেয়েটা ঘুমু ঘুমু চোখে তাকিয়ে আছে তার দিকে। ঠোঁট কেমন শুকনো লাগছে মায়াবিনীর। ফারহাদ উঠে আসিলের গালে আদরের হাত রেখে রুক্ষ শুষ্ক ঠোঁটে অধর মেশালো। আসিল আবেশে চোখ বুঝলো, খামচে ধরলো ফারহাদের ঘন চুল। চুমুর তীব্রতা বাড়ল। আসিল বুঝলো অনেকদিন পর ফারহাদ তাকে কাছে পেতে চাইছে, অনেক কাছে। ফারহাদের হাত চলে গেল আসিলের বুকের কাছে। এর পরের পদক্ষেপ কি হবে তা আসিল আজ করতে পেরে ধরে ফেলল ফারহাদের হাত। ঠোঁটের কাছ থামিয়ে ভ্রুকুচকে আসিলের দিকে তাকালো ফারহাদ। বুঝতে পেরে আসিল গাল লাল করে বলল, 4 দিন চলছে, আরও 3 দিন অপেক্ষা করুন। আসিলের কথার মানে ফারহাদ বুঝলো। ফুস করে নিঃশ্বাস ছেড়ে আসিলের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, আপাতত নিজেকে স্থগিত রাখতে হবে, তাই। কথা শেষ না করে মুখ গুজে দিল আসিলের গলদেশে। শক্ত ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় শুভ্র গলায় কিছু জায়গায় রক্তিম দাগ রেখে মুখ তুলল ফারহাদ। আসিল তপ্ত ও ভারী নিঃশ্বাস ফেলে ফারহাদের দিকে তাকিয়ে বলল, এই সবে পেট ভরবে না, চলুন ডিনার করবেন। লোভ তো তোমার ওপর ছিল, খাবার দিয়ে কি হবে? ডিনার মিটিং ছিল পেট ভরা। আসিল ঠোঁট বাঁকিয়ে নাকির সুরে বলল,
পেট ভরা বললেই হতো, অত ঠোঁটকাটা কথা কে বলতে বলল? ফারাদ হাসল, শব্দহীন তবে শরীর কাঁপল মৃদু। আসিলের কপালে চুমু দিয়ে অবাধ্য চুল কানের পেছনে গুজে দিল। আসিল আঁখি বুজে আদুরে গলায় বলল, ফারহাদ, হুম। আমার না খুবই স্ট্রবেরি খেতে মন চাইছে, চলুন না। ফারাদ ভ্রুকুচকে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 10টা 55 বাজে। আসিলের গালে হাত রেখে স্লাইড করতে করতে বলল, অ্যাঞ্জেল, এখন স্ট্রবেরি কোথায় পাবো? কাল কিনে আনবো আসার সময়। আসিল ঠোঁট উল্টে ফারাদকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বেলকনির দিকে যেতে যেতে বলল, আপনি আমায় একটু ভালোবাসেন না, পচা পুরুষ? ফারাদ হতমত খেয়ে গেল কিছু মুহূর্তের জন্য। এই সময় আসিলের প্রচুর মুড সুইং হয়, এটা ফারহাদ জানে। এখনও যেটা হলো সেটাও মুড সুইংয়ের একটা অংশ। ফারাদ আসিলকে ডাক দিয়ে বিছানা ছেড়ে দ্রুত পায়ে বেলকনিতে এসে দেখল মেয়েটা হালকা ঝুঁকে সাদা গোলাপে নাক ডুবিয়ে সুঘ্রাণ নিচ্ছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস টেনে সুঘ্রাণে বিভোর রমণীটির দিকে তাকিয়ে মনে মনে আড়ালো, যার শরীরী সুঘ্রাণে এই পুরুষ অগোছালো হয়ে যায়, সেখানে নিজেকে আরও মাদক করে তুলতে গোলাপের সাহায্য। ভেরি ইন্টারেস্টিং। শীতল হাতের স্পর্শে চমকে উঠল আসিল। সাথে হাতের বন্ধন সুদৃঢ় হলো ফারহাদের। শাড়ি ভেদ করে ফারহাদের শক্ত বাঁধনের দিকে তাকিয়ে শটাং করে দাঁড়ালো আসিল। উষ্ণ নিঃশ্বাস ঘাড়ে কাঁধে এসে পড়তে আসিল খামচেয়ে ধরল শাড়ির আঁচল। শীতল স্রোত বয়ে গেল শিরদাঁড়া বেয়ে, শরীর কেঁপে উঠছে মেয়েটার। লোকটার প্রতিটি স্পর্শ আসিলের কাছে সবসময় নতুন লাগে, যা কখনোই পুরাতন হওয়ার নয়। এই 2 মাসে আসিল এক নতুন ফারহাদকে উদ্ভব করেছে, যে ফারহাদের মধ্যে এক বিস্ময়কর পরিবর্তন লক্ষ্য করা যায়। রাগ করে না বললেই চলে, আর করলে চুপ হয়ে যায়, যা দেখে আসিলের বুঝতে বাকি থাকে যে তার ডেভিল রেগে আছে। যে স্টাডি রুমে তার প্রবেশ নিষেধ ছিল, সেই রুমে বসে ফারহাদ নিজের ছোটবেলার কতই স্মৃতিচারণ ঘটিয়েছে তার সাথে। আগের মতো নিজে জোর খাটিয়ে আসিলকে কষ্ট দেয় না। হিংস্রতা দূরের কথা, আসিলের সাথে শক্ত কণ্ঠেও কথা বলে না মানুষটা। আগলিয়ে রাখে আসিলকে নিজের সাথে। অভিমান করলে ফারহাদ যেন নিজের সবটুকু দিয়ে উঠে পড়ে লাগে আসিলের অভিমান ভাঙানোর, যেমনটা এখন করছে সে। আসিলের কানে ঠোঁট ছুঁয়ে হালকা ভয়েসে বলে, এত সুন্দর অভিমান করলে এই বান্দা যাবে কোথায়? নিজের রূপে মোহিত করে কবেই বশ করে ফেলেছ আমায়, আর কি চাই? আসিল চোখ বন্ধ করে নেয়, মান কণ্ঠে বলে, আপনি আমায় একটু ভালোবাসেন না? কে বলল? আসিল দ্রুত চোখ খুলে ঘুরে তাকালো ফারহাদের দিকে। কোমর টেনে ধরল ফারহাদ। আসিল ফারহাদের চোখে চোখ রেখে খুবই মোলায়েম কণ্ঠে বলে, তাহলে বলুন ভালোবাসি। ফারহাদ হাসল। আসিলের মায়াবী চেহারায় নিজের গভীর নয়ন ঘুরিয়ে নিল একবার। 2 গাল নিজের হাতের মুঠোয় নিয়ে আসিলের ললাটে ঠোঁট ছোঁয়ালো। চোখ বন্ধ করে অনুভব করলো আসিল সেই মুগ্ধ ছোঁয়া। ফারহাদ আসিলের হাত ধরে রুমে নিয়ে যেতে যেতে বলল, চলো তোমার আবদার পূরণ করে অভিমান ভাঙাই। মানে, স্ট্রবেরি? ফারহাদের মুখে স্ট্রবেরি শুনেই আসিল লাফিয়ে উঠল বাচ্চাদের মতো, রীতিমতো ফারহাদের কোলে উঠে পড়ল। ফারহাদ আসিলকে আগলিয়ে নিল। অনেকদিন ধরেই তার স্ট্রবেরি খাওয়ার প্রবল ইচ্ছে জেগেছিল, আর আজ তার ইচ্ছে পূরণ করতে মাঠে নেমেছে তার প্রণয় পুরুষ। এক লেডি ডক্টরের সামনে 2 চেয়ারে বসে আছে রেজওয়ান আর ফারিয়া। ফারিয়ার চোখে মুখে হালকা অসুস্থতার ছাপ দেখা গেলেও রেজওয়ানের চেহারায় এক অদ্ভুত অস্থিরতা, আতঙ্ক। প্রিয় মানুষটার হাত ধরে শক্ত করে আকুল নয়নে তাকিয়ে আছে সামনে বসে রিপোর্টে চোখ বোলানো ডক্টরের দিকে। কিছুদিন ধরে ফারিয়ার শরীর অসুস্থ, মাঝে মধ্যে মাথা ঘুরে যাওয়া, বমি, খাওয়াতে অরুচি। রেজওয়ান ফারিয়াকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলে ফারিয়া যাবে না বলে বায়না ধরত। কিন্তু আজ তো ফারিয়ার শরীর বেশি অসুস্থ হয়ে পড়ে। রেজওয়ান অফিস থেকে ফিরে অনেকবার ডোরবেল বাজাতে যখন ফারিয়া দরজা খুলল না, তখন রেজওয়ান নিজের এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে দেখে ফারিয়া ড্রয়িং রুমে মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ব্যাস, রেজওয়ান পাগল প্রায় তখন থেকেই। তারপর ফারিয়াকে কোলে নিয়ে সোজা তার চেনা জানা এই ডক্টরের কাছে চলে আসে। কিছু টেস্ট করিয়ে তৎক্ষণাৎ রিপোর্টগুলি ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর, এভরিথিং ইজ ফাইন না? রেজওয়ানের অস্থির কণ্ঠ শুনে মাথা তুলে তাকালো লেডি ডক্টর। রিপোর্ট পাশে রেখে মুচকি হেসে বলল, আপনার ওয়াইফের তো গম্ভীর সমস্যা দেখা দিয়েছে মিস্টার রেজওয়ান। মানে? কাঁপা কাঁপা কণ্ঠে বলল রেজওয়ান। মানে এখন আপনার দায়িত্ব আরও এক ধাপ এগিয়ে গেছে। মিসেস ফারিয়ার এখন থেকে বেশি খেয়াল রাখতে হবে। রাত বিরাতে আর তার অদ্ভুত আবদার পূরণ করতে হবে, যত্ন নিতে হবে।
মুড সুইংয়ের সময় তার সঙ্গ দিতে হবে, পারবেন তো? রেজওয়ান আর ফারিয়া একে অপরের দিকে তাকিয়ে আবার ডক্টরের দিকে তাকিয়ে দুজনে একসাথে বলল, ইউ মিন ইউ আর গোয়িং টু বি প্যারেন্টস? কংগ্রাচুলেশন। 3 সপ্তাহ গর্ভবতী আপনি, মিসেস ফারিয়া। ফারিয়া মুখে হাত চেপে ধরল। তার বিশ্বাস হচ্ছে না তার ভেতরে একটা সত্তা বেড়ে উঠছে যে তাকে মা বলে রাখবে। নিজের পেটের উপর হাত রাখতেই এক অদ্ভুত আনন্দ হচ্ছে ফারিয়ার। রেজিওনের একটু সময় লাগলো ডক্টরের কথা বুঝতে, আর যখন বুঝতে পারলো যে সে বাবা হতে যাচ্ছে, তখনই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল আর ঝট করে ফারিয়াকে কোলে তুলে ঘুরতে লাগলো আর চিৎকার করে বলতে শুরু করলো, ইয়াহু, আমি বাবা হতে যাচ্ছি। ফারিয়া, তুমি মাম্মা হয়ে যাবে। ইয়াহু। ফারিয়া খিলখিলিয়ে হাসতে সাথে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। এ যে সুখের কান্না। নার্সিংহোমে থাকা প্রত্যেক মানুষের হাত ধরে জানাচ্ছে যে সে বাবা হতে চলেছে। মানুষগুলো খুশি মনে তাকে অভিনন্দন জানাচ্ছে। পকেট থেকে 1000-5 টাকা বের করে রেজওয়ান এক মেল নার্সের হাতে দিয়ে বলল, পুরো নার্সিংহোমকে মিষ্টিমুখ করাতে লেডি ডক্টরকে হাজারো শুক্রিয়া জানিয়ে ফারিয়াকে নিয়ে গাড়িতে বসলো আর সাবধানে ড্রাইভ করতে থাকলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগে অবশ্য ফারিয়াকে অনেকগুলো চকলেট কিনে দিল, সাথে রোড সাইড মানুষদের হাতে মোটা অঙ্কের টাকা দিল। আজ রেজওয়ান খুশিতে আত্মহারা। সে পারলে পুরো দুনিয়া ফারিয়ার কোলে এনে রেখে দিত। এদিকে ফারিয়া তার পাগল পুরুষের পাগলামি দেখে যাচ্ছে। আস্তে ধীরে চলতে থাকা গাড়িটা হঠাৎ করেই থেমে গেল। ফারিয়া পাশে তাকাতেই দেখলো রেজওয়ান স্টিয়ারিং ধরে মাথা নিচু করে বসে আছে, শরীর মৃদু কাঁপছে। ফারিয়া চকলেট রেখে হাত বাড়িয়ে রেজওয়ানের কাঁধে রাখতেই রেজওয়ান ফিরে তাকালো ফারিয়ার দিকে, চোখে পানি টইটম্বর। ফারিয়া কিছু বলতে নিলেই রেজওয়ান শক্ত করে ওর গাল ধরে, চোখের ঠোঁটে, নাকে, গালে, কপালে, চিবুকে হাজারো চুমু দিয়ে ফারিয়াকে মিশিয়ে নেয় নিজের সাথে। ধরা গলায় বলে, জন্মের পরই মাকে হারিয়েছি, বাবা নামক একমাত্র অবলম্বনটাকেও নিজের কাছে বেশি দিন পাইনি। ফারিয়া, আমার জীবনে কেউ ছিল না, দিন শেষে আমি একাই। কিন্তু আমি জানতাম না আমার কপালেও এত সুখ আছে, আমারও একটা পরিবার হবে। আল্লাহ তোমাকে আমার জন্য নির্ধারিত করে রেখেছিল, তাকে লাখ শুক্রিয়া জানালেও কম। ফারিয়া, তোমার ধারণা নেই তুমি আজ আমায় পূর্ণ করেছো, এই দুনিয়ায় সবচেয়ে সুখী ব্যক্তিতে পরিণত করেছো আমায়। ভালোবাসি, ভালোবাসার থেকেও বেশি ভালোবাসি। উষ্ণ পানি ফারিয়ার কাঁধের জামা ভেদ করে চামড়ার স্পর্শ করতেই সে চমকে ওঠে। রেজওয়ান কাঁদছে। রেজওয়ানকে ধরে মুখোমুখি করতেই দেখলো রেজওয়ানের চোখে জল। ফারিয়া জল মুছে রেজওয়ানের কপালে চুমু দিয়ে বলল, আমিও তো ভালোবাসি এই পাগলটাকে, খুব ভালোবাসি। আর বেবির খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ালেও নিজে খেতে ভুলে গেলেন। বলেই তার আধ খাওয়া চকলেট রেজওয়ানের মুখের সামনে ধরতে সে বাঁকা হাসি দিয়ে বলল, আমি মিষ্টি এইভাবে খাই না। একটু চকলেট নিজের তর্জনী আঙুল দ্বারা তুলে ফারিয়ার ঠোঁটের ওপর লাগিয়ে দিয়ে তা খুব টেকনিকের সাথে লিক করে খেয়ে ফেলল রেজওয়ান। ফারিয়া খামচিয়ে ধরল রেজওয়ানের কাঁধের কাছের শার্ট, অধরে অধর মিশিয়ে গভীর চুমুর বৃষ্টিপাত শুরু করলো রেজওয়ান। এদিকে ফারিয়া ভাবছে সে কোন সুখে রেজওয়ানকে মিষ্টি খাওয়ার কথা বলেছিল। অনেকক্ষণ ফারিয়ার ঠোঁটে ডুবে থাকার পর রেজওয়ান মাথা তুলল। মেয়ের লাল হয়ে যাওয়া মায়াবী মুখশ্রীর দিকে তাকিয়ে ফারিয়ার কপালে চুমু দিয়ে শাড়ির আঁচল সরিয়ে উন্মুক্ত পেটের ওপর চুমু দিল আর বলল, হাই বেবি, আমি তোমার আব্বু, তাড়াতাড়ি বেড়ে উঠবে আর মাম্মাকে একটু কষ্ট দেবে না, কেমন? তোমার মাম্মা যে আমার বেঁচে থাকার কারণ। ঠোঁট উল্টে সিটে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে আসিল। মন খারাপের কারণ হলো তারা অনেক দোকান খুঁজেও স্ট্রবেরি পায়নি। যদিও ফারহাদ তাকে আশ্বাস দিয়ে বলেছে সে তাকে কাল অনেক স্ট্রবেরি এনে দেবে, কিন্তু তাতেও আসিলের মন খারাপ কমেনি। রাত প্রায় 11:55। পরিষ্কার আকাশে আজ বিস্তার চাঁদ, আশেপাশে তারাদের মেলা, পরিবেশ নিস্তব্ধ নিগ্ধ। ফারহাদ গাড়ি থামালো হঠাৎ। অন্যমনস্ক হয়ে থাকা আসিল এর গালে হাত দিয়ে নিজের হাতে উল্টো পিঠ ধরে স্লাইড করতে আসিল হকচকে ফারহাদের দিকে ফিরে তাকালো, ভ্রু নাচিয়ে প্রশ্ন করে যে কি হয়েছে। ফারহাদ আসিলের ইশারা দেখে মৃদু হেসে হ্যান্ড ওয়াশের দিকে তাকালো। কিছু মুহূর্ত অপেক্ষা করে পুনরায় আসিলের চোখে চোখ রেখে ম্লান আর অমায়িক স্বরে বলল, হ্যাপি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি অ্যাঞ্জেল। বলেই আসিলের নরম হাতের পিঠে চুমু দিল। আসিল তো হা হয়ে তাকিয়ে রয়েছে ফারহাদের পানে। তার বিশ্বাস হচ্ছে না ফারহাদের মনে আছে তাদের বিবাহবার্ষিকীর কথা। আসিলের তো আগে উইশ করার কথা ছিল, তার ছলে কৌশলে স্ট্রবেরি খাওয়ার বায়না তো করেছিল,
ফারহাদকে বাইরে নিয়ে এসে তাকে প্রথম অ্যানিভার্সারি উইশ করা আর ফারহাদকে বলা যে আপনি ভুলে গেছেন আমাদের বিবাহবার্ষিকী, তাই না? তারপর ফারহাদ চমকে দেখবে তার দিকে, হয়তো সরি বলবে ভুলে যাওয়ার জন্য। ইস, সব ভেস্তে গেল। এদিকে সত্যি স্ট্রবেরি খাবার ক্রেভিংয়ে মন খারাপ করে বসে থাকায় সে নিজেই ভুলে গেছে অ্যানিভার্সারির কথা। মন খারাপ ডাবল হলো আসিলের। নাকি সুরে বলল, আপনার মনে ছিল? এখানে না মনে থাকার কোনো কারণ দেখছি না, অবশ্যই মনে আছে। হ্যাঁ, আমার আগে উইশ করার কথা ছিল। ভীষণ বাজে আপনি। ফারাদ ভ্যাবাচাকা খেয়ে গেল। আসিলের কথায় হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। কি মেয়ে রে বাবা, উইশ করলেও দোষ, না করলেও। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। যে এই গানটা বানিয়েছে তার এই গানটার বানানোর পিছনের কারণটা স্পষ্ট ফারহাদের কাছে। ফারহাদ হতাশার নিঃশ্বাস ছেড়ে গাড়ির ডয়ার থেকে একটা সরু লম্বা বক্স বের হলো। ভ্রুতে ভাঁজ পড়ল আসিলের। বক্সের ভেতর থেকে সুন্দর একটা ব্রেসলেট বের করে আসিলের হাত টেনে পরিয়ে দিল। উল্টানো ঠোঁটে কষে একটা চুমু দিয়ে বলল, তোমার আগে আমি উইশ করে ফেলেছি, তার জন্য দুঃখিত। আসিল চোখ নামিয়ে ফিক করে হেসে ফেলল। তারপর ফারহাদকে জাপটে ধরে তার গালে অনেকগুলো আদরের পরশ বুলিয়ে বার্ষিকের অভিনন্দন জানিয়ে আবদার সুরে বলল, গিফটের জন্য ধন্যবাদ, আর একটা জিনিস চাইবো, দেবেন? হুকুম। আজ পূর্ণিমা, চন্দ্রবিলাস করবেন আমার সাথে। ফারহাদ হাসলো, সম্মতি জানিয়ে দুজনে গাড়ি থেকে বের হয়ে গাড়ির সামনেটা হেলান দিয়ে নিচে বসলো। হাইওয়ের সামনে এক উঁচু জায়গায় তাদের গাড়ি দাঁড় করানো। সেখান থেকে চাঁদ দেখা, সাথে ঠান্ডা হাওয়া উপভোগ করা এক প্রশান্তি যেন। আর সাথে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে তো কথাই নেই। ফারাদের এক হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে আছে আসিল। আসিল চাঁদের দিকে তাকিয়ে আছে আর ফারহাদ আসিলের দিকে। এজন্য এক অজানা প্রশান্তি। দুজনেই চুপ, কিন্তু এই চুপ থাকার মধ্যে দিয়ে হৃদয়ের কথোপকথন চলছে অবিরাম। বেশ কিছুক্ষণ যেতে ফারহাদের ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে কানে ধরতে ফারহাদের ঠোঁটের কোণে ফুটে উঠল এক প্রস্তর হাসি। চোখের আড়ালে জমল বাড়িকণা। ফোন রাখতেই আসিল জিজ্ঞাসা করল, কে ছিল? সব ঠিক আছে তো? ফারহাদ আসিলের পানে অনিমেষ দৃষ্টি নিবদ্ধ করে শুকনো ঢোক গিলে বলল, আমি মামা হতে চলেছি, আর তুমি মামি। আমার ছোট্ট বোনটা কতই বড় হয়ে গেছে অ্যাঞ্জেল, সে নাকি মা হবে। বলেই নাক টানল ফারহাদ। আসিলের খুশির যেন ঠিকানা নেই। ফারহাদের চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে আগলিয়ে নিল নিজের সাথে। সুখ যেন তাদের হাতের মুঠোয়। আয়নের কোলের উপর গুটিসুটি হয়ে বুকের সাথে লেপ্টে আছে আয়েশা। ঘুম আসতে না, বেইমানি করে ধরা দিচ্ছে না তার চোখে। আয়ন তার প্রেয়সীর কোমর আঁকড়ে ধরে রেখেছে আর মাঝে মধ্যেই মাথায় চুমু দিয়ে চলেছে আপন মনে, চলুন আমরা বেবি নিই। আয়েশার এহেন কথায় আয়ন ভড়কে গেল। আয়েশার চিবুকে হাত দিয়ে তার মুখ নিজের মুখের সামনে ধরে ভ্রু কুঁচকে বলল, কি? আবার বলো। আয়েশা এবার লজ্জায় লাল হয়ে গেল। বলার সময় বলে ফেলেছে, কিন্তু এখন ভীষণ লজ্জা পাচ্ছে। লালচে আভাতে ছড়িয়ে পড়া মুখ নুইয়ে আয়নের টি শার্টের বোতাম নাড়াচাড়া করতে করতে বলল, আমার একটা বেবি লাগবে। আপনি সারাদিন বাড়িতে থাকেন না, যখন তখন আমায় একা ছেড়ে দিয়ে চলে যান। আমার একা ফিল হয়, তাই একটা বেবি দিন। বাহ, কি আবদার, একটা বেবি দিন বললেই হলো। আমায় সামলাতে গিয়ে অজ্ঞান, উনি আবার বেবি নেবে? এইটুকু চেহারায় বেবি নিলে তোমার অবস্থা কী হবে ভেবেছ? বড় হয়ে যাও আগে। ওরকম বলছেন কেন? আমি সব পারবো। ফারিয়া তো কনসিভ করেছে, আমি কেন পারবো না? আর আমি সত্যি অনেক খাবো, নিজের খেয়াল রাখবো, সত্যি, প্রমিস। আয়নের চোখ ছোট হয়ে আসলো। সন্দিহান চিত্তে বলল, ওহো, বুঝলাম। ফারিয়ার কথা শুনে তোমারও বেবি নেওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু দুঃখিত, আমি এখনো বেবি প্ল্যানিং করিনি। সময় হলে পেয়ে যাবে। আয়েশা ইনোসেন্ট ফেস করে আকুল চোখে আয়নের দিকে তাকিয়ে রইল, কিন্তু তাতে আয়নের মধ্যে কোনো পার্থক্য দেখা গেল না। আয়েশাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে দিয়ে সরে এলো আর ভরাট কণ্ঠে বলল, এইভাবে তাকিয়ে লাভ নেই। ব্যাবিগেরি করার মতো তুমি হওনি এখনো। আমার যখন ঠিক মনে হবে তখন নেব। তাই এই বায়না ছেড়ে দাও, রাত হয়েছে, ঘুমাও। অভিমান হলো আয়েশার, প্রখর অভিমান। এই মানুষটা এরকম কঠিন কেন? সে জেনে বুঝে এই পুলিশ বাবুর প্রেমে পড়েছে, মেনে নিয়েছে সব, কিন্তু আয়ন তাকে একটা বেবি দিতে পারবে না। মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আয়ন আয়েশার পেটের উপর হাত রাখতে গেলে সরিয়ে দেয় আয়েশা। কঠিন কণ্ঠে বলে, যেদিন বেবি দিতে পারবেন সেদিন ছোবেন আমায়। আয়েশার কথা আয়ন দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা জেদ ধরে না কোনো কিছুতেই, আর ধরলে সেটা চাই তার।
আয়ন নিজেকে সামলে রাখতে আয়েশার দিকে পিঠ করে শুয়ে পড়ল। মাঝরাতে আয়ন নিজের পা সাঁতরিয়ে আয়েশার অস্তিত্ব না পেয়ে চোখ খুলল ঝট করে। পাশে তাকিয়ে দেখলো মেয়েটা সত্যিই নেই। মনের মধ্যে সৃষ্টি হলো ভয়, এই রাতে গেল কোথায় মেয়েটা। ঝটপট বিছানা ছেড়ে উঠে দরজার কাছে যেতেই চোখ পড়ল বেলকনির দিকে। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। মেয়েটা একমনে আকাশের দিকে তাকিয়ে আছে, আশেপাশের খেয়াল নেই। আয়ন ধীর পায়ে হেঁটে আয়েশার পেছনে দাঁড়ালো। বুঝলো মেয়েটা কাঁদছে। নিজের ওপর রাগ হলো আয়ানের। তখন আয়েশাকে বুঝিয়ে বললেই হতো। অবুঝ মেয়েটা তার শক্ত কণ্ঠে অভিমান করেছে। আয়েশার কোমরে হাত রাখতেই ও চমকে উঠল। পেছন ফিরে আয়নের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকালো। কথা নেই মানুষটার সাথে। আসো সরি। লাগবে না। কঠিন কণ্ঠে আয়ন জোর খাটিয়ে আয়েশাকে নিজের সাথে চেপে ধরল। আয়েশা ছটফট করছে। তার উন্মুক্ত কাঁধে শক্তভাবে ঠোঁট ছোঁয়াতে আয়েশা শান্ত হলো। সরি বললাম তো। সরি লাগবে না, বেবি লাগবে। ধীর উক্তি। এবার হালকা রাগ হলো আয়ানের। মেয়েটা বোঝে না কেন তার জন্য বেবি ক্যারি করা এখন সম্ভব নয়। কিছুক্ষণ জল শক্ত করে পেঁচিয়ে রাখলো আয়েশাকে। মেয়েটাও অনুনয় চোখে তাকিয়ে রইল আয়নের পানে। হঠাৎ করেই আয়ন আয়েশাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরল। ভড়কে গেল মেয়েটা। মুহূর্তে অতিক্রম না করেই আয়েশার অধরে রুডলি ক্রিস করা শুরু করলো আয়ান। কোনো রকম পরোয়া না করে দাঁতের ফাঁকে চেপে ধরল আয়েশার নরম অষ্টজোড়া। যেন পিষে ফেলতে চাইছে। আয়েশার দুই হাত নিজের এক হাত দিয়ে ধরে রেখেছে। আয়নের এরকম চুমু আয়েশাকে ব্যথা দিচ্ছে। না চাইতেও উষ্ণ পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। হাতের গভীর চাপে পেট আঁকড়ে ধরল আয়ান। আয়েশা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কোলে তুলে আয়েশাকে বিছানায় একরকম ফেলে দিয়ে নিজের টি শার্ট খুলে ফেলল আয়ান। নিজের ভর ছেড়ে দেয় আয়েশার নরম চিকন শরীরের ওপর আর মুখ গুজে দিল তার গলায়। ঠোঁটের স্পর্শের থেকে বেশি দাঁতের ছোঁয়া দিতে লাগলো আয়েশার গলায়। তার হাত দুটো বিছানায় জোরে চেপে ধরে আছে। কাঁধের কাপড় সরিয়ে সেখানেও একই কাজ চালাতে লাগলো। আয়নের উগ্র ছোঁয়ায় আয়েশার শরীর কাঁপছে। আয়েশা আয়নের এরকম রূপ দেখে ডুকরে কেঁদে উঠল। আয়ন যেই না আয়েশার টি শার্ট খুলতে যাবে, ঠিক সেই সময় আয়েশা তার হাত ধরে ফেলল আর কান্না স্বরে বলল, আয়ান আমি ব্যথা পাচ্ছি। এরকমভাবে ছুঁয়ে দিচ্ছেন কেন আমায়? কেন তোমার বেবি লাগবে না? আয়েশা চুপ করে রইল, কিছুই বলল না। আয়ন আয়েশার চোখের পানি মুছে তার কপালে চুমু দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, সামান্য এই ছয়ে এরকম কষ্ট হচ্ছে আর লেবার পেইনের ব্যথা কেমন শোধ করে সহ্য করবে? আমি তো মানা করছি না বেবির জন্য, শুধু ঠিক সময়ের অপেক্ষা করতে বলছি। তোমার বয়স কম, একটু বড় হয়ে যাও। যখন বুঝতে পারবো যে এখন বেবি নিলে সমস্যা হবে না, তখন আমরা বেবি নেব। এখন তুমি নিজে একটা বাচ্চা, সেখানে তুমি অন্য বাচ্চা সামলাবে কি করে? আমি তোমায় নিয়ে কোনোদিন কোনো রকম রিস্ক নিতে পারবো না আয়েশা। অনেক কষ্টে পেয়েছি তোমায়, তাই মূল্য অনেকটা বেশি তোমার আমার কাছে। এই সুখী মানুষটার জীবনে সুখ পাখিটাই তুমি। তোমার মধ্যে আমার অস্তিত্ব। ভালোবাসি তো। আয়েশা ঠোঁট উল্টে আয়নকে জড়িয়ে ধরল। আয়নও। দুইজনের নিস্তব্ধ হয়ে অনুভব করলো তাদের মনের ভাষা। এরই মধ্যে আয়নের ফোন বেজে উঠল। এই গভীর রাতে ফোনের কটু আওয়াজে আয়েশা ভীরু চোখে আয়নের দিকে তাকালো। আয়ন চোখ মুখ কুঁচকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ধপ করে মাথা গুঁজে দিল আয়েশার কাঁধে। বিপরীত মানুষটার কণ্ঠ শোনা না গেলেও আয়ন মুখ খুলে উচ্চারিত করল, হুম হুম, ইয়েস স্যার। আম আই এম কামিং স্যার। মাথা তুলে আয়েশার দিকে তাকিয়ে বলল, আমায় যেতে হবে, আর্জেন্ট আছে। এখন? উত্তর দিল না আয়ান। ঝটপট ইউনিফর্ম পরে নিল। আয়েশা চুপ করে দাঁড়িয়ে রইল। যাওয়ার আগে আয়েশার দিকে একটা মলম দিয়ে বলল, ঠোঁট ফুলে গেছে, এটা লাগিয়ে নাও। কখন ফিরবো জানি না, অপেক্ষা করবে না, ঘুমিয়ে পড়বে কেমন? মাথায় চুমু দিয়ে আসছি। আয়েশা হ্যাঁ না না কিছুই বলল না। দরজা বন্ধ করে বেরিয়ে গেল আয়ান। আয়েশা ছুটে বেলকনিতে দাঁড়ালো। লাল গাড়িটা কিছুক্ষণের মাঝেই চোখের সীমানা অতিক্রম করলো। আয়েশা মনে মনে একটাই দোয়া করলো, তার মানুষটা নিঃশ্বাসের শেষ পর্যন্ত যেন তার সাথেই থাকে। পরদিন। একটা বছর কেটে গেল অ্যাঞ্জেল। সময় যে থেমে নেই, সাথে থেমে নেই আমার অনুভূতি, যা দিনকে দিন বেড়েই চলছে। এই অনুভূতির ওপর আমার কোনো কন্ট্রোল নেই, নেই নাম অনুভূতির। তোমার শুভ্রতার শিঠিরে আমি ভিজেছি অনেক আগে, শুধু উপলব্ধি করতে বাকি ছিল। আমার কাঠিন্যতা, হিংস্রতা, আমার কৃষ্ণ হৃদয়কে নিজের ভালোবাসার দ্বারা সিক্ত করে তলিয়ে দিয়েছ কোনো এক অতল সুখ সাগরে।
হ্যাঁ, তোমায় দেখার পর আমি আমার হৃদয় হারা হয়েছিলে তুমি আমার অভ্যাসে পরিণত আসক্তি হয়ে দাঁড়িয়েছিল আমার অষ্টাদশী সেই ছোট্ট তরুণী এই 27 বছর বয়সী যুবকের দেহে পুলক সৃষ্টি করেছিল। ফেঁসে গিয়েছিলাম তোমার নিষ্পাপ মুখটাই। আমার জীবনের অ্যাঞ্জেল হয়ে এলে তুমি, সৃষ্টিকর্তার দেওয়া এক নিয়ামত তুমি আমার কাছে। এই দিক ভুলে যাওয়া উদ্দেশ্যহীন মানুষটার জীবনের ধ্রুবতারা তুমি, আমার কালো জীবনের সাদা আলো, আমার আর শুধুই আমার তুমি, ইওর হাজবেন্ড। হলুদ রঙের কার্ডটি পাশে রেখে আসিল টেবিলের ওপর রাখা একগুচ্ছ সাদা গোলাপ হাতে তুলে নিল। তার পছন্দের। ঘুম থেকে উঠেই হকচকিত তার কাব্য ছিল না। চোখ বেয়ে গড়িয়ে পড়ল বাড়িকণা। তাদের সম্পর্কের শুরু হয় একরকম কার্ড দিয়ে, সাথে কালো গোলাপ। সেই দিনের কার্ড পরে আসিলের কালঘাম ছুটলেও আজ সেই একই মানুষের দেওয়া কার্ড পরে মনের মধ্যে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। সুখের আবেশে তলিয়ে যাচ্ছে হৃদয়। গুচ্ছ গোলাপের ভেতর থেকে এক ছোট্ট চিরকুট বেরিয়ে এলো। তাতে ইংরেজি অক্ষরে লেখা, সাম সারপ্রাইজ আর ওয়েটিং ফর ইউ অ্যান্ড মি টু। সারপ্রাইজ শব্দটি পড়েই আসিলের বুক কেঁপে উঠল। শরীর শিউরে ওঠে, এক বৃষ্টি চিন্তাভাবনা মাথায় জটলা বাঁধল। ফারাদের সারপ্রাইজগুলো যে কিরূপ ভয়ঙ্কর হয় তা শুধু সেই জানে। এতক্ষণ ধরা দেওয়া সুখ পাখি উড়ল কোথায় যেন হারিয়ে গেল। মনে মনে উচ্চারিত হলো, আপনি বদলে যাননি ফারহাদ, একই রয়ে গেলেন। নাকি এই সারপ্রাইজ সুখের। এক দীর্ঘশ্বাস ছেড়ে বিছানা ছেড়ে উঠে ওয়ার্ড্রোব খুলতেই এক বড় বক্সে দেখা মিলল। আসিল কৌতূহল নিয়ে বক্স বের করে বিছানায় রেখে বক্সটি খুলতেই দেখল কালো রঙের হ্যান্ডলুম কারুকাজ করা শাড়ি, সাথে ম্যাচিং ফুল হাতা ব্লাউজ, হিজাব, চুড়ি, সাথে আরও একটা ছোট্ট চিরকুট। জানি তোমার কালো রং পছন্দের নয়, কিন্তু আমি দেখতে চাই আমার রঙে তোমায় কেমন লাগে। শুভ্র হৃদয়ে কৃষ্ণ কবেই মিলেছে, আজ দেহে দেখতে চাই। তুমি আমার রঙে রঙিন হয়ে এসো, আমি তোমার রঙে নিজেকে সাজিয়ে রেখেছি। আসিল রাঙালো নিজেকে তার প্রণয় পুরুষের রঙে। কালো রং তার বরাবরই অপছন্দের, তাই কোনোদিন নিজের দেহে এই রঙের কোনো কাপড় পরিধান করেনি। আজ করেছে। এ যে এক আবদার, তার স্বামীর আবদার। আয়না থেকে চোখ সরাতে পারছে না আসিল নিজেই। অত্যাধিক অ্যাট্রাকটিভ লাগছে তাকে। ফর্সা রমণীরা তাই হয়তো কালো রং পছন্দ করে, কারণ পুরুষেরা তাদের দেখেই ট্যাসকি খেয়ে উল্টে যায়। আসিল ফারহাদের রিয়াকশন ভেবেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ড্রয়িং রুম বেরিয়ে বাইরে আসতে দেখলো তানভীর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে নিল এটা ফারহাদের কাজ। আসিল চওড়া হাসি ফুটিয়ে বলল, রে, এ যে চামচা। তানভীর মাথা চুলকিয়ে হাসলো। গাড়ির দরজা খুলে দিতে আসিল পিছন সিটে উঠে বসলো। গল্প জুড়ে দিল তানভীরের সাথে। আধা ঘন্টা পর গাড়ি থামলো। থামতেই আসিল নেমে গেল। তানভীর আসিলের সামনে এসে মাথা নুইয়ে বলল, ম্যাম সোজা হেঁটে যাবেন, স্যার ওখানে আছে। ধন্যবাদ চামচা। ম্যাম কিছু বলবে পিছন ফিরে। স্যার সবার জীবন সাজিয়ে দিলেও নিজে অগোছালো রয়ে গিয়েছিল। আপনি সত্যি স্যারের জীবনের অ্যাঞ্জেল। আসিল মুচকি হাসল। তানভীর হাবলার মতো হেসে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আসিল এগিয়ে গেল সামনের দিকে। বুঝলো এটা সেই নদীর পাড় যেখানে ফারহাদ তার জীবনের গল্প এক গল্পের আকারে প্রকাশ করেছিল আসিলের কাছে, সাথে জানিয়েছিল আসিলের প্রতি তার অনুভূতির কথা। কিছুটা আন্দাজ করে আরও সামনের দিকে এগিয়ে যেতে দেখলো তার দুই দিকে সাদা পর্দার আকারে ডেকোরেশন করা। সে হেঁটে চলেছে এক সবুজ রঙের কার্পেটের ওপর থেকেই, সাথে রয়েছে তার প্রিয় সাদা গোলাপের সমাহার। আশেপাশে মুগ্ধের মতো তাকিয়ে রইল সে। একসময় চোখ আটকে গেল আসিলের। থমকে দাঁড়ালো সে। নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা শুভ্র রাঙা পাঞ্জাবি পায়জামা পরা ফারহাদের দিকে, হাতে তার সাদা গোলাপের বুকেট। আসিল কোনোদিন ফারহাদকে শুভ্র কাপড়ে দেখেনি। যখন দেখেছে কৃষ্ণ আবরণে ঢাকা, আসিল চোখ সরাতে পারছে না ফারহাদের দিক থেকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ফারহাদের দিকে। শ্যামসুন্দর মানবকে শুভ্ররাঙা দেখে বিমূঢ় হয়ে গেছে। আবারও ক্রাশ খেলো সে তার স্বামীর ওপর। আসিলের আশার আভাস পেয়ে ফারহাদ পিছনে ঘুরে দাঁড়ায়। আসিলের হা হয়ে তাকিয়ে থাকা দেখে হেসে দিল সে। আসিলকে যে হট লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘাম মুহূর্তে জমাট বেঁধেছে। শীতল পরিবেশেও মেয়েরা তাকে ঘামিয়ে তুলছে, ভাবা যায়। ফারহাদ এগিয়ে এসে আসিলের দিকে বুকেট বাড়িয়ে দিল। ভরকে গেল মেয়েটা। আসিলের হাত ধরে চুমু দিল। শিহরণ খেলে গেল আসিলের শির দাঁড়াবে। ভীষণ সুন্দর লাগছে। লজ্জায় লাল হয়ে গেল আসিল। কাপা ঠোঁটে বলল, আপনাকেও। তাই বুঝি। আসিল দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। ইস কি লজ্জা। আসিলের হাত ধরে তাকে নদীর তীর ঘেঁষে দাঁড় করালো।
ছাড়ল না হাত, আরো শক্ত করে পেঁচিয়ে ধরল। ঠান্ডা হাওয়া পরম আগ্রহে ছুঁয়ে দিচ্ছে তাদের। আজ আকাশ গম্ভীর, হালকা মেঘে ছেয়ে আছে গগন। বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, কিন্তু তাও পরিবেশটাকে মনোরম করে রেখেছে। মোট কথা এক রোমান্টিক আবহাওয়া। অনেকটা সময় নীরবতায় কাটানোর পর আসিল ফারহাদের দিকে তাকিয়ে শান্ত দৃষ্টি সীমাবদ্ধ রেখে বলল, এই সুন্দর সারপ্রাইজের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসিলের কথায় ফারহাদ মেকি হাসি ফুটিয়ে বলল, সারপ্রাইজ এখনো বাকি আছে। আসিল ভেবেছিল এই সুন্দর ডেকোরেশন আর ফারহাদের এই কাতিল শুভ্র লুক আর সকাল সকাল দেওয়া সুন্দর উপহারগুলো তার জন্য সারপ্রাইজ। সকালে উদয় হওয়া মনের ভয় আবার মাথা নাড়া দিয়ে উঠল। তবে কি ফারহাদ সত্যি তার অপ্রিয় কাজগুলোর পুনরাবৃত্তি ঘটাবে? কেঁপে উঠল মেয়েটা। ফারহাদ আসিলের কথা শুনে বাঁকা হাসি ফুটিয়ে নিজের পাঞ্জাবির পকেট থেকে তার পিস্তল বের করে, আর তা দেখে আসিল চোখ বড় করে তাকায়। শরীর কেমন অবশ হয়ে যাচ্ছে। চিৎকুটে সেই স্মৃতিরা হানা দিচ্ছে। ভয়ে ঠোঁট কামড়িয়ে ধরে, ভারী নিঃশ্বাস ফেলছে। শাড়ির আঁচল শক্ত হাতে চেপে ধরে শুকনো ঢোক গিলে অস্পষ্ট স্বরে বলে, ফারহাদ। পুরো শব্দ শেষ হওয়ার আগেই ফারহাদ ঘটিয়ে ফেলল এক অবিশ্বাস্য ঘটনা, যা দেখে অবাক হয় আসিল নিজেও। ফারহাদ মুহূর্তের মধ্যেই হাতে থাকা তার পিস্তলটি জোর হাতে ছুঁড়ে মারে নদীর পানে। সেকেন্ডের ব্যবধানে তা তলিয়ে যায় নদীর অতল গভীরে। ফারহাদ আসিলকে টেনে জড়িয়ে নেয় নিজের সাথে। আশ্চর্যজনিত হয়ে যাওয়া আসিল যেন অবুঝ শিশু। মুহূর্তে ঘটে যাওয়া ঘটনা কিছুতেই বুঝে উঠতে পারছে না সে। এরই মধ্যে শোনা গেল ফারহাদের মিহি কণ্ঠস্বর, এই কৃষ্ণহৃদয়কে তোমার শুভ্রতার দ্বারা শিথিল করে দিয়েছো তুমি অ্যাঞ্জেল। কঠিন মনের মানুষকে ভালোবাসার পাঠ শিখিয়েছো তুমি। তোমার সাথে করা অন্যায় অবিচারের জন্য আজীবন অপরাধ বোধে থাকবো। সেই বিষাক্ত স্মৃতি তো আমি মুছে দিতে পারবো না, কিন্তু তার বদলে মধুর স্মৃতি তোমায় উপহার দিতে পারবো। আসিলকে ছেড়ে তার হাত দুটো ধরে আবার বলল, আসিল, নতুন করে শুরু করি, সব নতুন করে। যেখানে থাকবে না কোনো রাগ, অভিমান, ভয়, হিংস্রতা, কাঠিন্যতা। যা থাকবে তা শুধুই অনুরাগ, স্নেহ, আদর, প্রণয়, আসক্তি। আজ আমায় বদলে ফেলেছো তোমার ভালোবাসা দ্বারা। আমার ভুল প্রমাণ করেছো তুমি। আজ আমারও বলতে খুব ইচ্ছে করছে, আসিল, আমিও ভালো। আসিল হাত উঁচিয়ে ফারহাদের মুখ চেপে ধরল। পুরো কথাটার উচ্চারণ করতে দিল না। খুবই আড়ালে বেয়ে পড়া পানি মুছে নিজের পা উঁচিয়ে ফারহাদের চিবুক পর্যন্ত এলো। কোনোরকম ফারহাদের কপালে গভীরভাবে চুমু খেয়ে ফারহাদের বুকে মাথা রেখে বলল, কিছু কথা বুঝে নেওয়া যায়, প্রকাশের অপেক্ষায় থাকে না। আর আপনি না বলেছেন ভালোবাসি, না বললেও ভালোবাসা যায়। নিজের বুকের সাথে আসিলকে চেপে ধরল। মনে হয় ছাড়লেই উড়াল দেবে দূর আকাশের দিকে। আসিল বিড়াল ছানার মতো বুকের ভেতর নিজেকে গুটিয়ে নিল। এ যেন কোনো এক স্বপ্ন, যা আসিলের কাছে বাস্তবে রূপ নিয়েছে। বুঝেছে সে, ফারহাদ তার জন্য ত্যাগ, তার সেই অপছন্দের কার্যক্রম, সেই জীবন, সেই ব্যক্তিত্ব। তার বিষ নিজের অভিশাপ থেকে মুক্ত হয়ে তার বেলকে জড়িয়ে ধরেছে। ঠিক 1 বছর আগে আজকের দিন ছিল আসিলের জন্য সবথেকে যন্ত্রণাদায়ক আর কষ্টের দিন। কিন্তু আজ আজ আসিলের জন্য সুখের দিন, পরম আনন্দের দিন। আজ সে পেয়েছে এক স্বাভাবিক জীবনের প্রতিশ্রুতি, শান্তির বুক, ভরসার হাত। আজ আকাশকবি হয়ে তাদের গল্প লিখে দিচ্ছে এই নদীর স্বচ্ছ জলে। আজ এক নরনারী তাদের পছন্দের আদান প্রদান ঘটিয়েছে, ভালোবাসায় বিশ্বাসী হয়ে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে এই কপোত কবতী। প্রত্যেক মানুষের মধ্যে সাদা কালো দুই দিক থাকে। কেউ নিজের কালো ভাগের বহিঃপ্রকাশ ঘটায়, তো কেউ সাদা ভাগের বহিঃপ্রকাশ ঘটায়। তবে কি যারা কালো ভাগের বহিঃপ্রকাশ ঘটায় তারা খারাপ? না, তাদের প্রয়োজন একটা হাতের, যে তাদের অন্ধকার থেকে টেনে আলোতে নিয়ে আসবে। আর ফারহাদের জন্য সেই হাত হয়ে এসেছে আসিল। ফারহাদ আসিলকে নিয়ে হাঁটতে লাগলো নদীর তীর ঘেঁষে। আসিল, আমায় আবার বিয়ে করবে? ফারহাদের এহেন কথায় আসিল ছোট ছোট চোখ করে তাকালো, তারপর জোরে হেসে উঠল। ফারহাদের গাল টেনে দিয়ে বলল, ওরে আমার রোমিও, বিয়ে একবার হয় আর যা আমাদের হয়ে গেছে। আজ রাতে একটা গেট টুগেদার হলেই চলবে। আর ফারিয়া আর রেজওয়ানের জন্য একটা সেলিব্রেশন হওয়া উচিত। আফটার অল তারা আমাদের দুজনকে মামা মামি বানিয়েছে। আচ্ছা, তুমি যা বলবে তাই। আসিল মুচকি এসে ফারহাদের হাত ধরল আবার। কি মনে করে হঠাৎ চঞ্চলিত হাতে নিজের জুতো খুলতে খুলতে বলল, ফারহাদ, আপনিও জুতো খুলুন। কেন? আরে খুলুন না, খালি পায়ে নদীর পাড়ে হাঁটার মজাই আলাদা।
ফারাদ জুতো খুলে হাতে নিল। আসিল হালকা শাড়ি উঁচু করে আবারও হাঁটতে লাগলো। পিছনে রেখে যেতে লাগলো তাদের পায়ের ছাপ, রেখে গেল তাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ স্টোরি। আসিল হাত নেড়ে নেড়ে অনেক কথা বলছে, আর ফারহাদ সে আসিলের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। কোমর টেনে আরও একটু জড়িয়ে নিল আসিলকে নিজের সাথে। আসিল খামচিয়ে ধরল ফারহাদের বুকের কাছের পাঞ্জাবি। চোখাচোখি হলো দুজনের। ফারহাদ মাথা নামিয়ে আসিলের ঠোঁটে গাঢ় চুমু এঁকে দিল। মুহূর্তের মধ্যে আসিলের গাল দুটো লজ্জায় লাল হয়ে এলো। বেসামাল হয়ে মুখ গুজে দিল ফারহাদের প্রশস্ত বুকে। ফারহাদ আসিলের এই কারবার দেখে ঠোঁট কামড়িয়ে হাসল। আর আজও ফারহাদের মনে উচ্চারিত, ফারহাদ, ইউ আর স্টাক। এই রমণীর বেড়াচাল থেকে সে কখনোই বেড়াতে চায় না, কখনোই না। ফারহাদ আর আসিলের এক হওয়া অসম্ভব, যেমন কালো আর সাদা, আগুন আর পানি এবং সূর্য আর চাঁদ। ভালোবাসা এমনই এক অনুভূতি যার জন্য মানুষ সব কিছু করতে রাজি আছে, এমনকি সব কিছু ধ্বংস করতে বা নিজেকে বদলে ফেলতে। আর ফারহাদ এই ভালোবাসার অনুভূতিতে আটকে বদলে ফেলেছে নিজেকে। এত অমিল থাকার পরেও হয়েছে তাদের মিলন। সমাপ্ত।